SSD অফিসিয়াল। কি ব্যাপার, অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকলে কেন? ভাবছি রাতের রান্নাটা আজ আমিই করব। শিউলি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি রাঁধবে? তুমি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? না মানে তোমাকে প্রথম রান্না করতে দেখছি তো তাই। আচ্ছা, শেষ পর্যন্ত খাওয়া যাবে তো? টিটকারি করছো? না না, একদম টিটকারি করছি না। শিউলির মুখে তাচ্ছিল্যের হাসি লেগে আছে। পুরুষদের সম্পর্কে নারীদের ধারণা খুবই সীমাবদ্ধ। তাদের ধারণা পুরুষ মানুষের কাজসমূহ হচ্ছে সকাল সকাল অফিসে যাওয়া, রাত করে বাড়ি ফিরে আসা, খাওয়া দাওয়া করা, টেলিভিশন দেখা, মহল্লার চায়ের দোকানে বসে আড্ডাবাজি করা আর ঘুম। এসব ছাড়া পুরুষ মানুষ আর কিছুই করতে জানে না। আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে পানিতে ভিজিয়ে রেখে ঘর থেকে জামা কাপড় বদলে আবারও রান্নাঘরে ফিরে আসলাম। রান্নাঘরে ঢুকে প্রথমেই আমি পেঁয়াজ নিয়ে বসলাম। দেশি পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ ভিজে যায়। ব্যাপারটা মন্দ লাগে না, মাঝে মধ্যে রান্নার চর্চা থাকা ভালো, চোখ পরিষ্কার থাকে। সব সময়ের মতো আজকেও যথারীতি পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে চোখ থেকে অঝোর ধারায় জল ঝরতে শুরু করলো। শিউলি ফ্রিজে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার পেঁয়াজ কাটা দেখছে। ওর সাথে চোকাচোকি হতেই ও বলল, কি কি কাটতে হবে আমাকে বলো, আমি কেটে দিচ্ছি। আমি একরাশ বিরক্তি নিয়ে শিউলির দিকে তাকিয়ে বললাম, হাসি ঠাট্টা করে মেজাজ খারাপ করে দিয়েছ। তোমাকে কিছুই করতে হবে না। যে রাঁধতে জানে সে কাটতেও জানে। তাই বুঝি? খুব ভালো কথা। দেখো আবার হাত কেটে নিও না যেন। তুমি কিন্তু আমার মনোযোগ নষ্ট করে দিচ্ছ। ঠিক আছে বাবা, গেলাম আমি, কিছু লাগলে ডেকো। শিউলি চলে গেল। আমি পেঁয়াজ কাটা শেষ করে মরিচ কাটতে গিয়ে বুঝলাম আমার হাতের আঙ্গুল ইতিমধ্যে কিচিং কাটা পড়েছে। মরিচের ঝাল লেগে আঙ্গুল জ্বলতে শুরু করলো। শিউলিকে আঙ্গুল কাটার ব্যাপারে কিছু বুঝতে দেওয়া যাবে না। কোনোভাবে বুঝতে পারলে এ নিয়ে ও হাসি তামাশা শুরু করে দেবে। হাতে পানি দিয়ে আমি ধীর গতিতে কাটাকুটির কাজ শেষ করলাম। আজ ইচ্ছে করছে কাঁচামরিচের বাটা দিয়ে মাংস কষিয়ে রাখতে। রান্নাঘরে শিলপাটা খুঁজে পাচ্ছি না। ব্লেন্ডারটাও কিছুদিন হলো নষ্ট হয়েছে। নতুন ব্লেন্ডার এখনো কিনা হয়নি। আমি শিউলিকে ডেকে জিজ্ঞেস করলাম, শিলপাটা কোথায়? শিউলি রান্নাঘরে ঢুকে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, শিলপাটা দিয়ে কি করবে? কাঁচামরিচ বাটবো। আদা রসুন বাটা আছে তো, নাকি ওসব বাটতে হবে? না, ওসব আছে, মরিচ আমি বেটে দেই। লাগবে না, আমি বেটে নিব। হাত জ্বালা করবে কিন্তু। ঢং করো না তো, যাও। ঠিক আছে বাবা, আর ঢং দেখাচ্ছি না, গেলাম আমি। আনমনে গুনগুন করে গান গাইতে গাইতে পাটাতে মরিচ বাটতে গিয়ে আচমকা আঙ্গুলের কাটা অংশে তীব্র জ্বালা শুরু হবার পর আমার মনে পড়ল তখন তো হাত কাটছিল। এই কাটা আঙ্গুলে মরিচ বাটা যাবে না। আমি ঘরে গিয়ে শিউলির চোখ ফাঁকি দিয়ে আঙ্গুলে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে আবার রান্নাঘরে ফিরে এলাম। এরপর মরিচ বাটা শেষ করে চুলায় কড়াইতে মশলা কষিয়ে মাংস ছেড়ে দিলাম। ইতিমধ্যে গরমে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। আমি কড়াইতে ঢাকনা দিয়ে বাথরুমে গিয়ে দ্রুত গোসল সেরে রান্নাঘরে এলাম। বেশ কিছুক্ষণ পর শিউলি এসে রান্নাঘরে ঢুকে আমাকে জিজ্ঞেস করলো, স্যার আপনার রান্না কত দূর? আমি হাত পকেটে ঢুকিয়ে বললাম, এই তো শেষের দিকে। শুধু মাংস রাঁধলেই হবে? ভাত রাঁধবে কে? ভাত রান্না হয়নি? হবে কোথা থেকে? সেই যে অফিস থেকে এসে রান্নাঘরে ঢুকেছেন, কিছু করতে দিয়েছেন? ভাত হতে আর কতক্ষণ, তুমি যাও, আমি ভাতের চাল বসিয়ে দিচ্ছি। শিউলি কিছু না বলে ভেচকি কেটে রান্নাঘর থেকে বের হয়ে গেল। শিউলির কয়েকটা অঙ্গভঙ্গির মধ্যে বেচকি কাটা আমার বিশেষ পছন্দের। এরকমভাবে বেচকি কাটলে বেশিরভাগ মানুষকে চিড়িয়াখানার বানরের মতো দেখায়, কিন্তু ওকে ভীষণ সুন্দর দেখায়। ও চলে যাওয়ার পর আমি চাল ধুয়ে
অন্য চুলায় বসিয়ে দিলাম। রান্নাবান্না শেষ হওয়ার পর আমি শিউলিকে ডাকলাম। শিউলি কপাল ভাঁজ করে রান্নাঘরে ঢুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, রাদ্দ বলেছিলাম, রেঁধেছি। টেবিলে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আর নেইনি, খাবার বেড়ে টেবিলে নিয়ে যাও। শিউলি মুচকি হেসে বলল, সেই তো আমাকে প্রয়োজন পড়লই। যান, ফ্রেশ হয়ে টেবিলে আসুন। এই যে সাবধান, নিয়ে যাওয়ার সময় মাংসে কয়েক চামচ লবণ দিয়ে বসো না যেন। শিউলি রেগে গিয়ে বলল, আমি কিছু নিয়ে যেতে পারবো না। কষ্ট করে রেঁধেছো, কষ্ট করে টেবিলেও নিয়ে যাও। যে রাঁধতে জানে সে পরিবেশনও করতে জানে। শিউলি ভীষণ খেপেছে। ও রাগলে ওর গাল দুটো লাল হয়ে যায়, ওকে অদ্ভুত সুন্দর দেখায়। আমি ওকে দ্বিতীয় দফা রাগানোর জন্য বললাম, কিসব রান্না করো, মুখ দিয়ে ঢুকতে চায় না। আজ আমি রেঁধেছি, দেখো দেখো। শিউলি কিছু বলার আগেই আমি দ্রুত রান্নাঘর থেকে কেটে পড়লাম। শিউলি এখন কিছুক্ষণ দাঁত কিরমির করবে, এরপর টেবিলে একে একে প্লেট, গ্লাস, ভাত, মাংসের ভুনা নিয়ে যাবে। এরকম আগেও হয়েছে তা না, তবে আমি ওর গতিবিধি বুঝতে পারি। ও এখন রাগের দ্বিতীয় সীমায় আছে। এর বেশি রাগালে খবর আছে। রাগের তৃতীয় সীমা লঙ্ঘন করলে ও বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলে। আমি বাথরুমে ঢুকে আঙ্গুলের ব্যান্ডেজ খুলে ফেলে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে গিয়ে আব্বার পাশে চেয়ারে বসলাম। আব্বা, আম্মা, নিশাদ, বিথি সবাই খাওয়া শুরু করেছে। শিউলি শুধু আমার জন্য এখনো বসে আছে। আমি বসতেই ও আমার প্লেটে ভাত মাংস বেড়ে দিল। আমি এক লুকমা ভাত মুখে দিয়েছি এমন সময় আব্বা বলে উঠলেন, বৌমা, আজকের মাংসটা খুব ভালো রেঁধেছ, কাঁচামরিচের ঝালটা ভালো লাগছে, দাও দাও আরেকটু দাও। আব্বার প্লেটে মাংস তুলে দেওয়ার সময় বিথি বলল, ভাবি, মাংসের ঝালটা একটু বেশি হয়েছে, কিন্তু জোশ হয়েছে। আম্মা বলল, ঝাল হয়েছে দেখেই তো মজা লাগছে, দাও বৌমা, আমাকেও একটু দাও। শিউলির মুখটা কালো হয়ে আছে। এর কারণ হচ্ছে সবাই ওর রান্নার প্রশংসা করছে, কিন্তু রান্না তো ও করেনি, রান্না করেছি আমি। এখন সবাইকে ওর বলতে হবে, রান্না তো আমি করিনি, রান্না করেছে নিহাল। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গেল, আমিও চলে গেলাম। অনেকদিন যাবৎ বউর সাথে রোমাঞ্চ করা হয় না, তো ভাবলাম আজ একটু হয়ে যাক। ওমা, এ তো শরীরেই ধরতে দেয় না, কারেন্টের মতো শর্ট মারে। কি মুশকিল, এমন মাইয়ার জীবনেও দেখি নেই। আমিও ট্রাই করতেই থাকলাম। তো ট্রাই করতে করতে সেই রাত 3টার পর এসে রাজি হলো। কিন্তু রাজি হওয়ার আগে তার একটা শর্ত আছে। সেই শর্তে আমি যদি রাজি হই তাহলেই সে রাজি হবে। শর্তটা হলো, আর জীবনে আমার রান্নাঘরেও ঢোকা যাবে না, তাহলে সে রাজি। কি আর করব, তাকে রাজি করাতে গিয়ে আমারও রাজি হতে হলো। গল্পের যতই আমি রান্না পারি, বাস্তবে আমি ভাতও রান্না করতে পারি না। আচ্ছা, কোন কোন ভাইয়ারা রান্না করতে পারো একটু কমেন্টে জানাও তো। আমি ভাতও রান্না করতে পারি না। ভাত রান্নার আমার একটা বাস্তব জীবনের গল্প তো তোমাদেরকে শুনিয়েছিলাম একদিন লাইভে, তাই না? তো আমি ওইরকম ভাত রান্না করতে পারি। তো তোমরা কী কী রান্না করতে পারো, বা ছেলে মেয়ে যারা আছো তোমরা কী কী রান্না করতে পারো, কে কী কী রান্না করতে পারো, কমেন্টে জানাও।